প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, আমি আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নিতে চাই আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। প্রথমত, গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন প্রধান উপদেষ্টার কাছে, এবং সেই গুম কমিশনের রিপোর্ট সম্পর্কে আমরা জানছি ভুক্তভোগীদের বর্ণনায় গোপন বন্দিশালার ভয়াবহ নির্যাতনের কথা, যেটা ভয়াবহ। অস্বাস্থ্যকর সেলে দিনের পর দিন সেখানে বন্দি রাখা হতো ভুক্তভোগীদের। ছোট অন্ধকার কক্ষে, খাওয়ার জায়গা, টয়লেট একসঙ্গে সেখানে ছিল। শোবার সময় শরীর পড়ে থাকতো প্যানের ওপর, এবং এমনকি ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে তাদেরকে দ্রুত গতিতে ঘোরানো হতো, কেউ কেউ অজ্ঞান হয়ে যেত। এবং ডিজিএফআই নিয়ন্ত্রিত জয়েন্ট ইন্টারোগেশন সেলে আরও ভয়াবহ ঘূর্ণায়মান যন্ত্র ব্যবহার করা হতো। সেখানে এই চেয়ারটি ব্যবহার করা হতো পুরো শরীর ঘোরানোর যন্ত্র হিসেবেই। এরকম ভয়াবহ সিভিলাইজড বর্বরতা আমরা খুব কম ইতিহাসে দেখেছি। ভাবা যায় না যে বাংলাদেশে এরকম বর্বরতা ঘটে গেছে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কথা, জাপানে সেখানে গোয়েন্দারা চীন এবং ফিলিপিনোদেরকে বন্দি করে এরকম নির্যাতন করেছে। আমরা জানি আবু গারিব কারাগারের কথা, কিন্তু এরকম একটি কারাগার বা এরকম নির্যাতন সেল যে বাংলাদেশে ছিল, এই সত্যি আমাদের সামনে এসেছে এবং এটা মর্মান্তিক আমাদের জন্য। এর পরের খবরটি আমরা যেতে দেখতে চাইছি, এবং এই নির্যাতন সম্পর্কে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক জিয়াও একটু মন্তব্য করেছেন। তিনি বলেছেন ফ্যাসিস্ট সরকারের অবর্ণনীয় জুলুমের রাজত্ব, ফ্যাসিস্ট সরকার অবর্ণনীয় জুলুমের রাজত্ব কায়েম করেছিল, তিনিও এই কথাটি উল্লেখ করেছেন। এবং এর পরের যে খবরটিতে যাব, সেখানে আমরা দেখছি জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন আমরা যেন তেন করে নির্বাচন করতে চাই না। তিনি এর আগেও একটি ঘটনার প্রেক্ষিতে বলেছিলেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের। আমরা এই কথাটি বারবার শুনছি জামাতের বিভিন্ন নেতাদের কাছ থেকে, আমিরের কাছ থেকেও। জাতীয় নির্বাচন নয়, আগে স্থানীয় নির্বাচন, এই কথাটিও আসছে। এখন দাবি এসেছে পিআর পদ্ধতিতে নির্বাচনের। আসলেই জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা আমরা শুনছি, এবং সেই ফেব্রুয়ারিতে হওয়ার আগে এরকম এক এক সময় এক একটি মন্তব্য কি বার্তা আমাদের দেয়, আমরা সেই বিষয়টিও কথা বলবো। এরপর যে খবরটিতে যেতে চাই সেটি হচ্ছে যে এনসিপির নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নাহিদ ইসলাম তার দলসহ উত্তরবঙ্গে তারা ভ্রমণ করছেন, তারা অনেক কর্মীদের সাথে, সমর্থকদের সাথে মতবিনিময় করছেন, পথসভা করছেন আমরা দেখছি। এবং এরকম একটি পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের পর আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না, চাঁদাবাজির ও সন্ত্রাসের রাজনীতিতে আমরা নেই, আমরা পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি, রাজনীতির নিয়ম বদলাতে হবে। খুব ভালো কথা, কিন্তু ইতিমধ্যেই কি সেই সিস্টেমের মধ্যে সবাই ঢুকে পড়েছে কিনা সেই প্রশ্নটিও আসছে। এবং শেষ যে খবরটি আপনাদের সামনে আনতে চাইছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্র দল নেতা নিহত। আমরা বিএনপির মধ্যে এরকম ঘটনা ঘটছে, আমরা এটা খুব ঘন ঘন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষের খবর আসছে। এছাড়াও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার খবরও আসছে, যদিও বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন বারবার কঠিন বার্তা দিয়ে যাচ্ছেন, তারপরে ঘটনাগুলো ঘটছে। কেন ঘটছে, কেন থামানো যাচ্ছে না, সেটাও কি সেই সিস্টেমেরই দোষ কিনা, সে বিষয়েও কথা বলবো। আমাদের সাথে আজ আছেন দুজন প্রথিতযশা ব্যক্তি, এবং আমি নিশ্চিত যে আপনারা তাদের পরিচয় জেনে খুশি হবেন। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী এবং সমাজকর্মী ডক্টর শহীদুল আলম, আপনাকে অশেষ ধন্যবাদ আসবার জন্য। এবং আমাদের মাঝে আরও আছেন ইতিহাসবিদ, লেখক এবং নিউজের সম্পাদক, আপনাদের সবার প্রিয়মুখ নুরুল কবির। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের দুজনের কাছে আসবার জন্য। ডক্টর শহীদুল আলম, আপনাকে প্রথম পেয়েছি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জুলাইয়ের পরে আমরা আরেক জুলাই এলাম। আমার কাছে তো মনে হয় যে সময়টা তুড়ি দিয়ে চলে গেল, তুড়ি বাজাতে এরকম সময়, এত দ্রুত সময়টা চলে গেল। কিন্তু খুব দ্রুত চলে গেল, অনেক অনেক ঘটনা এর মাঝে ঘটে গেছে, অনেক পরিবর্তন, অনেক কিছু আমরা দেখে ফেললাম, অনেক কিছু হয়তো আমরা বুঝেও ফেলছি। আপনার কি মনে হয় যে আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি, কেমন একটা বাংলাদেশ আপনি সামনে দেখতে পাচ্ছেন এখন, যদি জানতে চাই? আমি আলোকচিত্রী, এবং আলোকচিত্রী হিসেবে রাস্তায় তখন ছিলাম, এখনও আছি। কাজেই পরিবর্তনগুলি আমি দৃশ্যমানভাবে দেখি। তার একটা বড় জিনিস, আবার ওই জায়গা থেকে বলছি, দৃশ্যমান হিসেবে যখন দেখি, বডি ল্যাঙ্গুয়েজটা দেখি, তখনকার মানুষের যেই বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটার থেকে এখন অনেক বদলে গেছে। শুধু সাধারণ জনগণের বদলায়নি, যারা আন্দোলনকারী বলতাম, যারা এখন রাজনীতিবিদ,
যারা তরুণ রাজনীতিবিদ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক বদলে গেছে এবং সেটা দিয়ে অনেক কিছু বোঝা যায়। এবং সেই জায়গার থেকে যদি আমরা দেখি, আজকে 1 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু 1 বছরে তো অনেকগুলি জিনিস হবার কথা ছিল। আমি আজকেই একটা আহতদের কি অবস্থা সেটা নিয়ে খানিকক্ষণ আগে আলাপ করছিলাম, এবং সত্যিকার অর্থে এই 1 বছরের মধ্যে প্রধান দায়িত্ব ছিল আমাদের আহত নিহত তাদের দেখাশোনা করার। তারা এখনও ঘুরে বেড়াচ্ছে, এই এই ফাউন্ডেশনের কাছে যাচ্ছে, এর কাছে ধর্ণা দিচ্ছে, ওর কাছে ধর্ণা দিচ্ছে, একজন আরেকজনের কাছে পাঠাচ্ছে, ফুটবল খেলছে তাদের নিয়ে। যেই মানুষগুলির কারণে, যেই মানুষগুলির ত্যাগের কারণে আমরা আজকে এই সম্ভাবনাটা পেয়েছি, সেই মানুষগুলিকে আমরা এইভাবে অবহেলা করছি, এটা তো ভাবাই যায় না। তবে সেটা আজকের কথা, এই 1 বছরের কথা, কিন্তু তার আগের কথাও বলি। সত্যিকার অর্থে আমাদের দেশের, মানে যদি আমরা সেভাবে কাউকে কৃতিত্ব দেই, আমাদের দেশ এত উন্নতি করেছে কী কারণে, সেটা করেছে আমাদের গার্মেন্টস শ্রমিক, আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কিষাণী, তাদের কারণে। আজ পর্যন্ত কোনো সরকার তাদের প্রতি সেভাবে তাকায়নি। এটা ঠিক, প্রফেসর ইউনূস আসার পরে যেই শ্রমিকরা সৌদি আরবে প্রতিবাদ করেছিল, তাদের জেলে ভরা হয়েছিল, তাদেরকে জেল থেকে বের করতে পেরেছিলেন, কিন্তু দায়িত্ব কি সেখানেই আমাদের শেষ? ওই মানুষগুলি কি হলো সেটা আমরা ভেবেছি। এবং তারা জেল থেকে বেরিয়েছে, কিন্তু চাকরি তো হারিয়েছে, ফিরে তো এসছে, নিজে কষ্ট করে জমি বিক্রি করে হয়তো সেই জায়গার জন্য গিয়েছিল। এই মানুষগুলির এখনও আমরা কোনো কিছু করিনি, এবং সত্যিকার অর্থে আমাদের যেই মন্ত্রণালয়গুলি এদের দায়িত্বে রয়েছে, তারা একজনও তাদের দিকে তাকিয়েছে বলে মনে হয় না। আমরা নির্বাচনের জন্য অনেকগুলি কথা বলছি, কিন্তু যেই মানুষগুলির কারণে দেশটার পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে, এবং সত্যিকার অর্থে যেই মানুষগুলির ভিন্ন জীবন আসবে বলে ভিন্ন বাংলাদেশ হবে আমরা বলছি, সেই মানুষের জীবনে কোনো পরিবর্তন আমি দেখিনি। আসবো আবার আপনার কাছে নুরুল কবির, আমি আপনার কাছে একই প্রশ্নই রাখতে চাই আসলে, যে প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গায় কি দেখছেন? দেখুন, শহীদুল আলম ভাই যা বলেছেন তার সঙ্গে আমি কিছুটা যুক্ত করতে চাই। সেই সময়কার ভাষা, আমি সাংবাদিক হিসেবে প্রতিদিন অফিসে আসতে হতো এই আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে। তা আমরা যেটা লক্ষ্য করেছি কতগুলো বিষয়, যে একটা সংগ্রামের ভেতরের যে আকাঙ্ক্ষা থাকে সেটা নানানভাবে অভিপ্রকাশ লাভ করে সংগ্রামের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে যারা সংগ্রাম করেন তারা কি বলে সংগ্রামটা শুরু করলেন, যার কারণে তাদের পেছনে মানুষ র্যালি করে। আর একটা হলো সংগ্রাম চলাকালীন সময়ে কী ধরনের স্লোগানগুলি রাস্তায় উঠে এসেছিল, কি দেয়ালের মধ্যে কী লেখাগুলি তৈরি হচ্ছিল, ওগুলি মানুষের আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এটা সত্য, যে তারা যে পুরনো রাজনৈতিক বন্দোবস্তর মধ্য দিয়ে চলছিল, যেখানে গণতন্ত্রের নামে আসলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, যেখানে কোনো জবাবদিহিতা ছিল না, যেখানে যাচ্ছে তাইভাবে ভোটের প্রহসন করে একটা সরকার বছর পর বছর আপনার বিরোধী রাজনৈতিক শিবিরকে দমন করে ক্ষমতা কক্ষিগত করে রেখেছিল, যেখানে একটা লুটপাটতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল, এবং যেখানে বৈষম্যের একটা পাহাড় গড়ে উঠেছিল, এগুলোর বিরুদ্ধে আমরা নানা ধরনের স্লোগান, নানা ধরনের দেয়াল লিখন, এগুলো আমরা লক্ষ্য করেছি। 1 বছর পরে যদি আমরা হিসেব করি যে রাজনৈতিক পরিবেশের মধ্যে, চরিত্রের মধ্যে কিংবা তার বৈশিষ্ট্যের মধ্যে কী পরিবর্তন ঘটেছে, তেমন কিছু ঘটে নাই। কতগুলি নেগোসিয়েশন প্রসেস রাজনৈতিক দলগুলির মধ্য দিয়ে একটা সমঝোতা তৈরির চেষ্টা হচ্ছে, সেখানে 2টা বড় অগ্রগতি আমি স্বীকার করব। একটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই পার্লামেন্টে যারা নির্বাচিত প্রতিনিধি থাকেন তাদের কতগুলি স্বাধীনভাবে ভোট দেবার যে অধিকার জনপ্রতিনিধি হিসেবে সেটা ছিল না। এবার সব পার্টি মিলে অ্যাগ্রি করেছে যে 70 অনুচ্ছেদ যেইটাকে তাদেরকে আটকে রাখতে ভোট দেওয়ার ক্ষেত্রে, 2টো জায়গা ছাড়া বাকি ক্ষেত্রে তারা বিভিন্ন আইনের ক্ষেত্রে বা রেজলিউশন নেওয়ার ক্ষেত্রে সেটা তারা পরিবর্তন তারা করতে যাচ্ছেন। এটা একটা ইতিবাচক দিক। ছোট্ট আরেকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক তারা একমত হতে পেরেছেন সোফার, সেটা হচ্ছে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলি যেগুলি থাকে, একটা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে মূলত যে কমিটিগুলি থাকে, সেই কমিটি ফাংশন করে আসল পার্লামেন্ট হিসেবে। আর মূল পার্লামেন্টে যেখানে ডিবেটস হয় সেগুলি অনেক সময় প্লেয়িং টু দি গ্যালারি হয়, মানুষকে দেখানোর জন্য হয় কাজগুলো, বিতর্কগুলো ছোটো ছোটো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে হয়। সেখানে 4টা গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির যে প্রধান যারা হবেন
তারা বিরোধী দল থেকে আসবেন, এটা তারা একমত হচ্ছেন। সবগুলিতে আসলে আরও ভালো হতো, ওইগুলো খুব গুরুত্বপূর্ণ কমিটির এগুলো হয়েছে। এর বাইরে যেগুলি রাজনৈতিক সাংবিধানিক সংস্কারের কথা বলছেন, সেখানে দুটো ব্যাপার তেমন কোনো আলোচনাই হলো না। সেটা হচ্ছে যেমন ধরুন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা সবাই বলছে, তো গণতন্ত্রের 1 নম্বর কথা হচ্ছে আপনার নাগরিকের লিঙ্গ, ধর্ম, জাতিগত পরিচয় নির্বিশেষে সমান অধিকার। তো বাংলাদেশে একটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে নানান আনুপাতিক হারে সশস্ত্র যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেইখানে আপনার ধর্মাশ্রয়ী রাজনীতির যেমন সুযোগ সংকুচিত হয়েছিল, তেমনি সমস্ত মানুষের নাগরিক অধিকার সমানভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেইখানে কোনো রাজনৈতিক চিন্তা থেকে কিংবা ধরুন কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেবার অধিকার দেওয়া হবে না রাষ্ট্রকে, সেটা গৃহীত হয়েছিল। এটা আওয়ামী লীগ আমলে হয়েছিল। আওয়ামী লীগের এগুলি বলেও নানা ধরনের অপরাধ করেছে, সব কিছু সেগুলি ঐতিহাসিক সত্য, তার জন্য তাদেরকে ভীষণ খেসারত দিতে হয়েছে, এগুলিও সত্য। কিন্তু আজকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার কথা বলে আমরা দেখলাম যে রাষ্ট্রধর্ম ইসলাম, যেটা একজন অত্যন্ত কুখ্যাত সামরিক শাসক জেনারেল এরশাদ কেবলমাত্র চিপ পপুলারিটির কারণে করেছিল, সেটা এখন অক্ষুণ্ণ আছে। অর্থাৎ ইসলাম ধর্ম ছাড়া অপরাপর ধর্মাবলম্বী মানুষদেরকে এক ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়। এটা আসলে রাজনৈতিকভাবে অপ্রয়োজনীয় এই কারণে যে কোনো সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা, সে ধর্ম পরিচয় হোক কিংবা জাতিগত পরিচয় হোক, তাদের আসলে বিশেষ ক্ষমতা লাগে না, তাদের বিশেষ অধিকার না। বিশেষ অধিকার লাগে রাষ্ট্রের দিক থেকে নিরাপত্তা বিধানের জন্য যারা মাইনরিটি কমিউনিটিস আছে। আমরা দেখলাম যে এই আলোচনাটাই এই বিভিন্ন রাজনৈতিক দল যাদের সঙ্গে এই সরকার আলাপ করছে, সে আলোচনাটাই সেখানে হলো না সঠিক মতন, ওইটা অক্ষুণ্ণ থাকছে। তার মানে এখানে গণতান্ত্রিক রূপান্তরের অত্যন্ত এমনকি বহুত্ববাদ নিয়েও সেখানে সমালোচনা হয়েছে, যেটা অ্যাকসেপ্ট করতে না চাওয়া। বহুত্ববাদ তো রাজনীতিতে যেটা বলে ডেমোক্রেটিক প্লুরালিজম, অর্থাৎ সকল ধরনের রাজনৈতিক চিন্তা থাকবে, পরস্পরের চিন্তার ব্যাপার নিয়ে ডিবেটস হবে, সেটা নিয়েও নানান ধরনের একটা জটিলতা তৈরি হয়েছে। আর আপনি যদি কথা বলেন যে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সিস্টেমের বিরুদ্ধে, কারণ কোটার মধ্যে একটা বৈষম্য ছিল সরকারি চাকরির কোটার মধ্যে, সেই বৈষম্য তারা নিরোধ করতে চেয়েছে, বাট কোটা সিস্টেমের পক্ষে তারা ছিল, এটাকে ন্যাশনালাইজ করতে বলেছিল। যে স্বাধীনতার 50 বছর পরে সমাজের নানান শ্রেণীর মানুষ, নানান ধরনের বিকাশ তাদের নিষ্পন্ন হয়েছে, সেখানে যুগোপযোগী সংস্কার চেয়েছিল। 1 বছর পর এই সরকার যেই কথা দিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল, এটা কি আশ্চর্যের ব্যাপার নয় যে 1 বছরে কোটা সিস্টেমটা কি হবে সেইটার একটা সামগ্রিক সমন্বিত নীতি এখনো পর্যন্ত তারা গ্রহণ করতে পারে নাই। যা তারা বলছেন নতুন বন্দোবস্তের কথা। এইখানে আপনি আমাকে বলুন যে বাংলাদেশে অতীতের সরকারগুলির সময়ে, বিশেষত আওয়ামী লীগের 15 বছরের সময়, এই যে ঘুষ দুর্নীতি যেইভাবে বিস্তার লাভ করেছিল সমাজে, এটা কি কেউ বললে বিশ্বাস করবে যে সেগুলির কি ন্যূনতম পর্যায়ে সেই ঘুষ দুর্নীতি কি চলে নাই? চলছে না। এই যে সরকারি বড় বড় পদের পরিবর্তনের ক্ষেত্রে আপনার এই বদলি বাণিজ্য, স্বজনপ্রীতি, দলপ্রীতি, এগুলো নানা রকম অভিযোগ আমরা শুনি, রাইট। কিন্তু একটি কথা আপনি যেটা বললেন যে দেয়ালে দেয়ালে মানুষের আকাঙ্ক্ষা, কিন্তু আপনি দেখেছেন তখন মানুষ কি লিখেছে, তো সেইটা থেকে আমরা যদি একটা সারাংশ টানতে চাই, তাহলে এরকম যে আমার কাছে মনে হচ্ছে তারা সিস্টেমের চেঞ্জটাই, পরিবর্তনটাই দেখতে চেয়েছে। সেই সিস্টেমটা চেঞ্জ করা গেল না কেন? যেটা প্রথমে আমি বলছিলাম যে নাহিদ ইসলাম বলছে যে নতুন রাজনীতি, নতুন সিস্টেমের কথা এখানে বলা হচ্ছে, কিন্তু এই সিস্টেমের মধ্যেই তো আসলে শুরু থেকেই সবাই ঢুকে পড়েছে। সিস্টেম চেঞ্জ করার কথাটা আসলো না কেন শুরুতে? দুটো কারণ। 1 নম্বর হচ্ছে যে যারা এই পরিবর্তনটা 15 বছর আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা ক্লাইম্যাক্সের জায়গায় গিয়ে নতুন পরিবর্তন সূচনা করেছিল, যেই আন্দোলনের মধ্য দিয়ে একটা জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে, সেই পতনের মধ্য দিয়ে যারা সামনে এসেছে, যারা মন্ত্রিসভা গঠন করেছে কিংবা মন্ত্রিসভার পাশাপাশি থেকে যারা প্রভাব প্রতিপত্তি এক্সারসাইজ করছে, তাদের চারিত্রিক, শ্রেণীগত এবং রাজনৈতিক বৈশিষ্ট্যের কারণে
দুর্বলতার কারণে এগুলি ঘটেছে। 1 নম্বর হচ্ছে যেমন বৈষম্যর বিরুদ্ধে যে সংগ্রাম, এটা ব্যাপক সংগ্রাম, তার প্রচুর পলিসি চেঞ্জেস দরকার পড়ে। তা আপনি লক্ষ্য করবেন যারা সরকার গঠন করেছে তাদের বিপুল অধিকাংশ এই দীর্ঘদিনের সংগ্রামের মধ্যে কেউ ছিলেন না। 2-1 বিপুল অধিকাংশ আমি বলছি, 2-1 ব্যতিক্রম থাকতে পারেন। এমনকি জুলাই আগস্টের সংগ্রামের মধ্যে ওই সময় যে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, প্রতিদিন তরুণরা মারা যাচ্ছে, সাধারণ মানুষ যেটা সংখ্যায় সবচেয়ে বেশি ছিল, প্রতিদিন 40 জন 50 জন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এইগুলো তো তারা ওই মিছিল মিটিংয়ে থাকা তো দূরের কথা, দেখবার জন্য আমি আগেও বলেছি আবারও বলছি, এমনকি তাদের অধিকাংশই নিজেদের বাড়ির জানালা দিয়েও দেখে নাই, বরং সেই বাড়িতে যে গরিব মানুষটা কাজ করে ওকে জানালা দিয়ে দেখতে পাঠিয়েছে গুলিটা লাগলে যত তাদের গায়ে লাগে। এরকম লোকরা যখন এইরকম পরিবর্তনের পরে যে রাষ্ট্র যে সরকার গঠন করে তার মেম্বার হয়, সেটাই হওয়ার কথা। দ্বিতীয় হচ্ছে আপনি বলতে পারেন যে তরুণদের মধ্যেও তারা তো 3 জন প্রথমে মন্ত্রিসভায় ছিল, যারা মন্ত্রিসভায় ছিল না, এনসিপি নামে যারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছে, তারাও ভীষণ প্রভাবশালী এখনো পর্যন্ত। কিন্তু তাদেরকে আমরা, যাদের উপর আমরা সবাই তরুণ রাজনীতিক হিসেবে তারা রাজনৈতিক দল করছেন, হ্যাঁ, তারা একটা নতুন জায়গা করে নেবেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবেন, নতুন মানুষের বৈষম্য দূরীকরণে তারা নীতিগত কতগুলো চাপ প্রয়োগ করবেন, সেটা না দেখে আমরা বাস্তবে কী দেখলাম হচ্ছে ধরুন এই যে তরুণদের মধ্যে মন্ত্রী হয়েছে, একজনকে দেখলাম কথা নাই বার্তা নাই, সেই আওয়ামী বিএনপির মতন স্টাইলে ইলেকশন করবেন বলে এলাকায় 100-150 গাড়ি নিয়ে রওনা হলেন। আরেকজনকে দেখলাম, হ্যাঁ, কোনো হিসাব নাই নিকাশ নেই, প্লেনে উঠে গেল আপনার বুলেটের কি বলে যে ম্যাগাজিন ছিল। তাদের বিরুদ্ধে একই সঙ্গে এখানে ওখানে বড় বড় কর্মকর্তা বসানোর ক্ষেত্রে নানান ধরনের নৈতিক স্খলনের পরিষ্কার অভিযোগ আছে। আরেকজনকে দেখলাম, আমরা লক্ষ্য করেছি যে এই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল নারীর অংশগ্রহণ। সেটা তরুণীরা যেমন, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা যেমন, তেমনি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গৃহিণীরা পর্যন্ত, মায়েরা পর্যন্ত নেমে এসেছিলেন। কিন্তু সেখানে আমরা দেখলাম এই তরুণ নেতাদের কেউ কেউ, হ্যাঁ, কোনো মেয়েকে খুবই অন্যায়ভাবে অশ্লীলভাবে ওই তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে বিছানায় নিয়ে যাওয়ার। তো এই যে তাদের যে নৈতিক অবস্থান, এটার জন্য কারা দায়ী, সেটা বিশ্ববিদ্যালয়গুলো দায়ী হতে পারে, তাদের কি আর একটা কথা বলতে চাই, আবার আমাদের এখানে 2-1 পণ্ডিত আছেন যারা দাবি করেছেন যে এই ছেলেদেরকে নাকি তিনি বছরের পর বছর তৈরি করেছেন। তো এই তৈরি করবার ক্ষেত্রে যদি এই ধরনের ছেলেপুলে তিনি তৈরি করে থাকবেন, যারা করেছেন তাদেরও নৈতিক দায়িত্ব এটার মধ্যে আছে। তো এইরকম একটা নেতৃত্বের মধ্যে যখন রাজনৈতিক দার্শনিক কমিটমেন্ট থাকে না, গণতন্ত্র কীভাবে হয়, গণতান্ত্রিক মূল্যবোধ কী, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলবার ক্ষেত্রে কী কী পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হয়, সেই রাজনৈতিক সচেতনতা যখন থাকে না তাদের নেতৃত্বে এবং অরাজনৈতিক ব্যক্তিবর্গের নেতৃত্বে যদি এত বড় আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ভার পরে যা হবার কথা ছিল তাই হচ্ছে না। কিন্তু অ্যাটলিস্ট তারা তো এই গণঅভ্যুত্থানে তাদের যে ভূমিকা, গণঅভ্যুত্থানকে সফল করতে তারা একটা ভূমিকা রেখেছিল, সেটা তো মানতে হবে, ভূমিকা রেখেছিল, সেটা তো তাদের উপর অসম্ভব বড় ধরনের দায়িত্ব ইতিহাস তাদের উপর অর্পণ করেছিল। ধন্যবাদ আপনাকে। আসবো আমি আপনার কাছে, বেদনার সঙ্গে বলতে হয়। নিশ্চয়ই। ডক্টর শহীদুল আলম, যাদেরকে নিয়ে কথা হচ্ছে তাদের কারো সাথে, বেশ কয়েকজনের সাথে আপনার ঠিক এই ভয়ানক গণঅভ্যুত্থানের ভয়ানক ঝুঁকিপূর্ণ সময়ে আপনি তাদের সাথে আপনার ইন্টারাকশন হয় এবং আপনি তাদেরকে ঝুঁকি থেকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে বলতে গেলে আপনার বাড়িতে আপনি আশ্রয় দেন, আমরা জানি। এবং আপনি এর আগেও 2018-তেও ঝুঁকি নিয়ে আপনি আপনার জীবনে, আমরা জানি যে 5 তারিখ খুবই গুরুত্বপূর্ণ, 5 আগস্ট, আপনি 5 আগস্টে গ্রেফতার হয়ে গেলেন, আবার 5 আগস্টে এবার আপনার জন্য একটা সফলতা আসলো, আমাদের সবার জন্য সফলতা আসলো। তো আমি একটু জানতে চাইছি সেই সময়টার কথা, যে আপনার কাছে যখন তারা ছিল, আপনি আপনার বাসায় আশ্রয় নিল, আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। প্রথমত জিনিসটা ছিল আমি একা না, অনেকেই বিভিন্নভাবে ভূমিকা রেখেছে, আমরাও রেখেছি। এটা ঠিক
যে ওই সময় বিপত্তি ছিল, আমাদের উপর ছিল, তাদের উপরে ছিল, এবং তাদের আশ্রয় দেওয়ার ব্যাপারটা যে শুধু আমরা করেছি তা না, অনেককে নিয়ে এক এক সময় দু এক সময় ঝামেলাও হয়েছে, সেটাও বলি, কারণ তরুণ তো, ওদের যখন বলেছি ভাই আর কিছু করো, ফোন করো না, ফোন ব্যবহার করো না, ঠিকই তারা ফোন করেছে, এবং ফোন করার কারণে ট্রেস করা গেছে, তখন আবার এক জায়গার থেকে আরেক জায়গায় বদলাতে হয়েছে। এবং সেটা আমি বলে না, যারা যুক্ত ছিল প্রত্যেকেই তো সেখানে রিস্ক নিয়েছে। এবং সেখানে ধরেন কথার কথা বলি, আপনি তো ওই প্রশ্ন করলেন, আমার এক বন্ধু যখন এদেরই একজনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, সে তো যাকে নিয়ে যাচ্ছে সে যেমন বিপদে ছিল, যে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তারও তো সেই একই সময়ে ওই রকম অবস্থা ছিল। তখন ধরা পড়লে যে একজন ছাত্র বা ছাত্রীকে শেল্টার দিচ্ছে, সেটাও তো খুব মারাত্মক একটা জিনিস ছিল, তারপরেও করা হয়েছে। কিন্তু আমি এটাও বলবো যে ওই জায়গায় ওই সময় জনগণ যেটা করেছে, তারা যেটা করেছে, এবং একদম কবির যেটা বললেন, অবশ্যই সেটাকে আমরা মোবারকবাদ জানাবো। আমি কারফিউর মধ্যে নাহিদকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে, তারপরেই, এবং তখন আমি দেখেছি কি ভয়াবহভাবে তাকে নির্যাতন করা হয়েছে, তারপরে তাকে আবার তুলে নেওয়া হয়। তুলে নেওয়া যখন হয়েছে তখন নিশ্চয়ই আরও নির্যাতন অনুমান করা যায় করা হয়েছে, প্রলোভনও নিশ্চয়ই দেওয়া হয়েছে, কারণ আর কিছু হোক না হোক আওয়ামী লীগের হাতে টাকার তো কোনো অভাব ছিল না, এবং সেটা দেওয়া সবচাইতে সহজ। কিন্তু এই ছাত্রছাত্রীরা তখন তো সেই নির্যাতন সহ্য করে, প্রলোভন সহ্য করে, তারপরেও প্রতিবাদ করেছে, এবং সেখান থেকে সেটাকে প্রতিহত করতে পেরেছে। সেই কারণেই কিন্তু আমাদের এতটা আশা ছিল যে ঠিক আছে, অন্যদের ক্ষেত্রে না হয় না আশা থাকলো, যেই মানুষগুলি নির্যাতনের পরে, প্রলোভনের পরে, তারপরেও মেরুদণ্ড সোজা রেখে ওরকম একটা ভূমিকা রাখছে, তার ক্ষেত্রে তো আমরা আশা রাখতে পারি। ওই আগের মতন হবে সেটা তো ভাবিনি, কিন্তু তারপরেও যখন এত দ্রুত সেই পরিবর্তনগুলি হয়, তখন আমাদের প্রশ্ন। আমরা উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলছি, যেমনটি আপনিও বললেন যে এখানে যে বৈষম্য আছে বিভিন্ন স্তরে, তাদের সেই অনেক কিছু এখানে আসলে যারা দায়িত্ব নিয়েছে তারা খেয়াল করছেন না, এবং নুরুল কবির থেকে এই জিনিসটা উল্লেখ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো সেই সময়টা ইনভলভ ছিলেন, উপদেষ্টা পরিষদটা যে গঠন হলো তখন আসলে কিভাবে গঠন হয়ে গেল, মানে সিদ্ধান্ত? এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের আছে, কে হলো সেটা বিষয় নয়, কিভাবে হলো প্রসেসটা জানতে চাই। উপদেষ্টা পরিষদ কিভাবে গঠন করা হলো, প্রসেসটা নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করেন আমাদের সাথে। এখন যেভাবে হলো সেটা যদি মনে করি, তাহলে একদম শুরুর দিকেরটা গ্রহণ করা যায়, এই অর্থে যে 5 থেকে 8ই আগস্ট আমাদের সরকারই ছিল না, এবং প্রফেসর ইউনূস যখন আসেন তার সকাল 8টার দিকে পৌঁছানোর কথা, একটা ফ্লাইট মিস হয়, 2:40-এ পৌঁছান, তারপরে আমাদের কয়েকজনের সাথে বিমানবন্দরে দেখা করে, ছাত্রী বলবো না, ছাত্রই প্রধানত ছিল, তারপর মিলিটারির সাথে কথা বলে, তারপরে বাসায় গিয়ে একটা ক্যাবিনেট করে তারপরে সোয়ারিং ইন হয়। ওই সময়ের মধ্যে খুব পরিকল্পিতভাবে কে হতে পারে, কি হতে পারে, সেখানে ধারে কাছে কাকে পাওয়া গেছে, কাকে রাজি করা হয়েছে, সেই পদ্ধতিতে হতে পারে। কিন্তু তারপরে তো অনেকগুলি দিন গেছে, এবং এই সময়ের মধ্যে অনেকগুলি সুযোগ ছিল কি করার, কি না করার। তার চাইতে বেশি আমার জন্য প্রয়োজন যেই সরকার, আমরা তো এই সরকার থেকে অনেকগুলি জিনিস আশা করেছিলাম, সেখানে তাদের মানবাধিকারের কথা, তাদের স্বচ্ছতার কথা, যেখানে স্বচ্ছতা আনাটা এই সরকার এত গুরুত্ব দেয়, স্বচ্ছতা আনাটাকে, সেখানে তার নিজের কাজের ব্যাপারে স্বচ্ছতা নেই, এটা নিয়ে তো ভাবতেই হবে। আপনি, আমি, আমরা কেউ আজ পর্যন্ত জানি না কি ভিত্তিতে কে হলো, সেটা নিয়ে আমার প্রশ্ন নেই, সেটা আমরা প্রশ্ন করতে পারি, দ্বিমত থাকতে পারে, কিন্তু কি ভিত্তিতেই মানুষগুলিকে বাছাই করা হলো, প্রক্রিয়াটা কী ছিল, কাদেরকে কনসাল্ট করা হয়েছে, কি পদ্ধতি, নির্বাচনের একটা পদ্ধতি আছে, এখানে তাকে বলা হয়েছিল, সেইটুকু আমরা জানি। বাকি ক্যাবিনেট কিভাবে হয়েছিল সেটা তো আমাদের জানার অধিকার আছে, আমাদের প্রতিনিধিত্ব করছে তারা, তাহলে আমরা জানবো না? কিন্তু সেটা প্রশ্ন যে সেই সময়টা আমরা শুনেছিলাম যে আপনাকেও অফার করা হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল উপদেষ্টা পরিষদে যাবার জন্য, এটা কি সত্যি খবর নাকি আসলে রিয়ালিটি? আমি যদি অন্যভাবে বলি, আমাকে ধরেই নেওয়া হয়েছিল আমি রাজি হব না, সেইভাবেই আমাকে জিজ্ঞেস করা এক ক্ষেত্রে, আমি ওর মধ্যে অত যাচ্ছি না, কিন্তু আমি পরের জায়গাতে যাচ্ছি। আমার কাজ প্রশ্ন করা, আমি সাংবাদিকতা করি, আমি যদি আজকে ওই জায়গায় যেতাম তাহলে আমি যেই ভূমিকা এখন পালন করছি সেটা পারতাম না, অনেক রকমের কম্প্রোমাইজ হতো, এবং
আমার শক্তির জায়গায় যে আমি ওই বাইরে থেকে ওই প্রশ্নগুলি করতে পারি, তাহলে সেটাই যদি তাদের ওই অনুমানটাই ঠিক ছিল যে আপনাকে প্রস্তাব করা হলে আপনি আসলে যেতেন না? সেইভাবেই যে আলাপ হয়েছিল সেটার মধ্যে ওটাই যে ধরেই নেওয়া হয়েছিল আমি যাব না, কিন্তু আমি অবশ্যই যাওয়ার আমার কোনো কালে ওটাই বলে না। এমনকি এই জুলাই জাদুঘরের ক্ষেত্রে সেটার দায়িত্ব নেওয়ার ব্যাপার ছিল, অন্যান্য জায়গায় আমি একটা কোনো কিছুর মধ্যে যাইনি, এবং সেটা আমার কাজ না। আমি সাংবাদিকতা করি, আমি ছবি তুলি, আমি অন্যান্য জায়গা যেই কাজ করি সেটাই আমার কাজ এবং সেটাই আমার করে যাওয়া উচিত। আমার ওখানে যাওয়ার প্রথমে কোনোভাবেই যৌক্তিক না, দ্বিতীয়ত আমি সত্যিকার অর্থেই মনে করি যে আমি এখন বাইরে থেকে যেই কাজ করতে পারছি সেটা অনেক বেশি কাজের, এবং এটাই আমার হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই প্রসেস নিয়ে যখন কথা বলছি, আমার মনে হয় আমি জানি যে ঠিক উত্তরটা আপনার কাছ থেকে এরকমই আসবে, যে প্রসেসটা স্পষ্ট ছিল না এবং সেটা ঠিক পরবর্তী সময়েও কিছু সংযোজন বিয়োজন হতে পারতো। কিছু অ্যাড করতে চাইলে আপনি করবেন, কিন্তু একটা প্রশ্ন রাখছি যে আমরা আপনার ক্ষেত্রেও এরকম শুনেছিলাম যে আপনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল পরিষদে যাবার জন্য। সাহেব বলেননি, অন্যরা বলেছে, পরিষ্কারভাবে না করে দিয়েছে, কারণ এটা আমার কাজ না। যেটি বলেন, আমার কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, এবং ক্ষমতায় যিনি থাকুন না কেন, ক্ষমতা একটা অত্যন্ত বাজে জিনিস, প্রয়োজনীয় বাজে জিনিস। সেটা হচ্ছে যে ক্ষমতা, এটাকে বলে যে অ্যাসিমেট্রিক রিলেশনটা। ক্ষমতা এমনও তো হতে পারে, যখন আপনারা যোগ্যতার কথাই বলছেন, এমনও তো হতে পারে যে আরো 10 জন যোগ্য ব্যক্তিকে প্রস্তাব দেওয়ার পর একই রকম উত্তরে এসেছিল যেটা আমার কাজ না। আচ্ছা, সেটা আমরা জানি না, সেটা সরকার বলবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে ব্যক্তি যাদেরকে নেওয়া হয়েছে, প্রশ্নটা আমার অন্যত্র। খেয়াল করুন, এদের অনেকেরকেই আমি ব্যক্তিগতভাবে চিনি, ব্যক্তিগতভাবে অনেকে ভালো মানুষও। প্রশ্নটা হলো, যেই রক্তক্ষয়ী সাংঘর্ষিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, তার যে কতগুলি ঐতিহাসিক দায় এবং দায়িত্ব আছে, এইটা বোঝবার জন্য 2-3টা জিনিস লাগে। এক নম্বর, ইতিহাস বোধ লাগে। পেছনে আমাদের বাংলাদেশে আরও 2-3টা গণ অভ্যুত্থান এবং যুদ্ধের মধ্য দিয়ে আমরা গেছি, সেগুলো সফলতা এবং বৈফল্য দুটাই আছে। কেন সফল হয় ঠিকমতো হয়নি, বিফলতার কারণ কি ছিল, এইটা যারা স্টাডি করা নাই, এরকম কোনো লোকের এখানে মন্ত্রী হওয়া উচিত ছিল না। 2, কিছু কিছু জিনিস সব মানুষ পণ্ডিত হবে, ইতিহাসবিদ হবে এমন কোনো কথা নাই। যারা এই ঘটনার মধ্যে ছিল, প্রতিদিনের সংগ্রামের মধ্যে, তাদের ছাড়া এটা বোঝা সম্ভব না। সেই মানুষের আকাঙ্ক্ষা মরছে, গুলি হচ্ছে, পিছনে উঠছে, আবার সামনে আসছে। একদিকে পুরো গোটা রাষ্ট্রযন্ত্র তার কামান, বন্দুক ইত্যাদি নিয়ে, রাজনৈতিক শক্তি নিয়ে, নিরস্ত্র ছাত্র ছাত্রী, গরিব মানুষের বিরুদ্ধে রাস্তায় যুদ্ধের মতো হচ্ছে। আমি আবারও বলছি, প্রতিদিন 40-50টা মানুষের মৃতদেহ তৈরি হচ্ছে। তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা ধারণ করবার জন্য কিছু জিনিস দেখতে হয়, এটা কেউ দেখে নাই। ফাঁকে ফাঁকে 5 মিনিট 10 মিনিটের বক্তৃতা দেওয়া আছে। আমি যদি একটু আপনাকে বলি যে আপনার কাছে কি মনে হয় যে এই ঘটনাটা কেন ঘটলো? যে মানুষগুলো যাদের নিয়ে আমরা কথা বলছি, তাদের অনেকে তো যারা গণঅভ্যুত্থানে ছিল, যাদেরকে নিয়ে শুরুতে আপনি বলেছিলেন যে তারা প্রাণ দিতে রাজি ছিল, প্রস্তুত ছিল। তো প্রাণ দিতে যে মানুষ প্রাণ দিতে প্রস্তুত ছিল, সেই মানুষটা ঠিক যখন সফলতাটা আসলো, তখন তাকে নিয়ে এখন প্রশ্ন আসছে। কারণটা কি? প্রশ্ন হচ্ছে যে তাদের যে ইন্টালেকচুয়াল ট্রেনিং, ওই যে ট্রেনার যারা ছিল, তারা যেমন এরাও এমন এক ধরনের সুবিধাবাদীদার দিকে যাচ্ছে। শোন, যার 5,000 টাকা বাড়ি থেকে আসতো, সবার তো ইন্টালেকচুয়াল ট্রেনিং এরকম না, এটা যার 5,000 টাকা বাড়ি থেকে আসতো, লক্ষ্য করুন, ছাত্রাবস্থায় সে যখন ক্ষমতাবান হয়ে ওঠে, এবং এই ক্ষমতাবানদের কাছে অতীত সরকারের সময়কার দুর্নীতিবাজ ব্যবসায়ী আমলা যখন যা বুঝতে পারে যে তাদের বিচার আচার হবে, সুতরাং এদেরকে অ্যাপিস করতে হবে, তখন যখন কোটি টাকার অফার করে, ওইটাকে না বলবার যে রাজনৈতিক দার্শনিক বুদ্ধিবৃত্তিক শক্তি লাগে, সেই শক্তিটা এদের সবার ছিল না বলেই এই না বলতে শেখা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ক্ষমতাটা কেমন? ক্ষমতা হচ্ছে সবসময় কারোর বিরুদ্ধে অথবা কারোর উপরে আপনার এক্সারসাইজ হয়, পাওয়ার ওভার আর পাওয়ার এগেইনস্ট। যে যাদের এগেইনস্টে এই তাদের জনগণের ভেতর থেকে উঠে আসা ক্ষমতা এক্সারসাইজ হবে জনতার, বৃহত্তর জনতার স্বার্থে, যাদের এগেইনস্টে ক্ষমতা এক্সারসাইজ হওয়ার কথা, তারা যখন এসে এদের কাছে এসে পড়েছে এবং
সেইটাকে তারা গ্রহণ করেছে, না করতে পারে নাই বলে আজকে এই অবস্থা হচ্ছে। তারপরে অন্য বাকি যারা, তাদের ক্লাস ক্যারেক্টারের ব্যাপার আছে, তাদের অতীতের ব্যাপার আছে, তারা বিভিন্ন সময় বিরল ব্যতিক্রম ছাড়া প্রত্যেকটা রেজিমের সঙ্গে আপোষ করেই তারা তাদের ক্যারিয়ার গঠন করেছে। আপনি প্রত্যেকে একটা একটা করে আয়নার মধ্যে ধরলে আপনি দেখতে পাবেন। সেই সব কারণে এটা হয় নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস আর একটা ট্রেন মিস করলো, এটা বোঝা যায়। কিন্তু যেটা এই দলগুলি এখন কি একেবারে সুযোগ হাতছাড়া হয়ে গেছে বলতে চাইছেন আপনি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। এই যে বিএনপি, জামাত ইসলামী যারা এখন, কিংবা এনসিপি, হ্যাঁ, যারা এই মুহূর্তে আগামীকাল নির্বাচন হলে ক্ষমতায় যাবে, তার একটা জিনিস বুঝতে পারছে না। সেটা হচ্ছে একটা বিশাল মুভমেন্টের, এইটাকে মুভমেন্টের যে চেতনা, এটাকে বাস্তবায়ন করবার জন্যে যেই ধরনের রাজনৈতিক চিন্তার দরকার ছিল সেটি নেতৃত্বের মধ্যে ছিল না। কিন্তু সমাজের ভিতরে এই বিরাট একটা আন্দোলনের মধ্য দিয়ে যখন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষার চাপ এই সমাজে থেকে যাবে। যেমন ধরুন, আমরা কনসেনসাস কমিটিতে বিএনপিকে দেখতে পাচ্ছি যে তারা অনেকগুলি ভালো প্রস্তাব তারা মানছে না। তো মানছে না, এটার অর্থ কি? এরা মনে করছে নিজেদেরকে ক্ষমতায় রাখা অবস্থায় চিন্তা করছে। তারা যদি চিন্তা করতো এরা আবার আরেকদিন বিরোধী দলে যাবে, তখন এই যে এখনকার প্রস্তাবগুলি সেটা তাদের কাজে লাগবে, এটা তারা বুঝতে পারছে না। বুঝতে পারছে না বলে তাদেরকে আবার একদিন আফসোস করতে হবে। কারণ জনতার ভেতরে যে জাগ্রত আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার চাপ আগামীকাল যেই ক্ষমতার ভেতরে যাক সেটা থাকবে। ফলে আগের মতন করে, আগের আওয়ামী লীগের মতো করে, আগের বিএনপির মতো করে তাদের পক্ষে ক্ষমতা চালানো সম্ভব হবে না। আচ্ছা, আমরা একটু কালচারাল দিক নিয়ে যদি কথা বলি, আমি ডক্টর শহীদুল আলম আপনার কাছে শুনতে চাই যে আমরা তো সাংস্কৃতিক একটা পরিবর্তন নয়, ফ্যাসিজম যখন যায়, গণঅভ্যুত্থান যখন ঘটে, তখন অনেকগুলো জায়গায় পরিবর্তন আসে। কিছু জায়গায় আসছে, কিছু জায়গায় আসছে না, কিন্তু কালচারাল জায়গাতে কিছু পরিবর্তন কাঙ্ক্ষিত ছিল। আমরা ভারতীয় আধিপত্যবাদের, কালচারাল আধিপত্যবাদের কথাও আপনি এর আগেও নিজেও বলেছেন। তো আপনার কি মনে হয় যে সেই জায়গার পরিবর্তনটা যেভাবে হচ্ছে সেটা আসলে খুব কাঙ্ক্ষিত? সংস্কৃতি তো শুধু গান বাজনা না, রাজনৈতিক সংস্কৃতিও সংস্কৃতি নিশ্চয়ই, এবং সেইখানে কোনো পরিবর্তনই হয়নি। কারণ যেই কাঠামোর ভিতর দিয়ে, যেই পদ্ধতিতে আমরা ক্ষমতায় যেতে চেষ্টা করি, সেই পদ্ধতির কোনো পরিবর্তন হয়েছে আমার মনে হয় না। এবং সেটাই সবচেয়ে বড় পরিবর্তন হওয়ার দরকার ছিল। আবরার ফাহাদকে যখন মারা হয়, তখন যারা খুন করেছে তারা কিন্তু তার 2-1 বছর বেশি বয়সের, তার বড় ভাই। এবং বুয়েট তো একটা খুব বিখ্যাত প্রতিষ্ঠান, সেখানে মেধাবী ছাত্রছাত্রীরা যায়, যারা গেছে তারা নিশ্চয়ই যখন গেছে তখন তাদেরও একটা আকাঙ্ক্ষা ছিল তারা ওই রকম করবে। এই মানুষগুলি এত অল্প সময়ের মধ্যে এরকম খুনি হয়ে গেল কিভাবে, সেই প্রশ্ন তো আমাদের করতেই হবে। এবং যেই সংস্কৃতির মধ্যে আমি অনেকগুলি জায়গায় পছন্দ ধরেছে, আমাদের আদালতে গেছে, পুলিশে গেছে, আমলাদের ক্ষেত্রে তো হয়েছে, কিন্তু আমি মনে করি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। যেই ধসটা নেমেছে, যেই প্রক্রিয়ার ভেতর দিয়ে একজন টিচার নিযুক্ত হয়, সে প্রমোশন পায়, ভাইস চ্যান্সেলর হয়, এই পুরো জিনিসটা এমনভাবে পছন্দ ধরেছে যে তার থেকে ভালো কিছু আসার তো কোনো সুযোগ নেই। এবং নুরুল কবির একসময় আমার মনে আছে বলেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় পদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এবং আমি একমত, যে কারণ দেশ গড়ার ক্ষেত্রে এটা যেই ভূমিকা রাখে। একজন ভিসিকে নিয়ে আজকে একটা নিউজ এসেছে যেখানে ছাত্ররা বলছে যে তাকেই সেই ছাত্ররা বসিয়েছে সেই ভিসিকে। তো এত বড় পদ, সেখানে ছাত্ররা তাদেরকে বসাচ্ছে। আপনি কিভাবে দেখেন যে তাহলে সিস্টেম তো আপনার পরিবর্তন হলোই না? আমরা এই জিনিসগুলোতে আমাদের জন্য খুব ভয়াবহ বার্তা দিচ্ছে। যে আমরা গান বাজনা অন্যান্য সংস্কৃতির ক্ষেত্রে অবশ্যই আবারও বলি যে দেয়াল লিখনগুলি, সেগুলির মধ্যে প্রকাশ্যে আমরা যেই জিনিসগুলি বলেছিলাম সেটা এখনও আমার লাগে। কারণ ওই কথাগুলি কোনো রাজনীতিবিদ কিন্তু বলেনি, কোনো রাজনৈতিক দল বলার সাহস পায়নি। সেই দৃশ্য, মানে সেই দেখার ক্ষমতাও হয়তো তাদের ছিল না। কিন্তু তার মধ্যে একটা জিনিস খুব স্পষ্টভাবে ছিল, এই কি জানি, এটা কারো বাপের না, এই দেশটা কারো বাপের না।
হ্যাঁ, এই আন্দোলনটা কারো বাপের না। এবং জিনিসটা তো আবার ওই জায়গায় চলে আসছে যে ওই যে যার মতন করে দখল করতে চেষ্টা করছে। এবং এখন আমরা যদি কালচারের কথা বলি, এখনকার সংস্কৃতি হচ্ছে মব ভায়োলেন্স, রাস্তায় নেমে। এবং এই মব ভায়োলেন্সটি আমরা যখন বলছি, সেটাকে আবার জাস্টিফাই করার জন্য সরকার থেকে এক ধরনের কথা বলা হচ্ছে, এটা লজ্জাজনক। এবং তার চাইতেও বেশি আমি বলবো যে আজকে দুটো জায়গা বলি। একটা হচ্ছে আমরা যখন আজকালও দেখি এই মঞ্চে এতগুলি মানুষ বসে আছে, অধিকাংশ ক্ষেত্রেই, প্রায় সকল ক্ষেত্রেই এটা বাঙালি, মধ্যবিত্ত, মুসলমান, শহুরে, পুরুষ, তার মধ্যে আর কেউ নেই। প্রত্যেকটা দলের ক্ষেত্রে এটা সত্য। এবং প্রত্যেকবার আমি এই কথাগুলি বলি, মাথা নাড়ানো হয়, কিন্তু ওই জায়গায় যায়। এই সংস্কৃতি বদলায়নি। নারী কমিশন যেই স্টেটমেন্টটা দিল, সেটার পরে, এটা তো সরকারের গঠন করা নারী কমিশন, সেইখানে সেই নারী কমিশনের ছবির উপর জুতা মারা হলো, প্রকাশ্যে তাদের বেশ্যা বলা হলো। আমাদের তো 4 জন নারী উপদেষ্টা রয়েছে, তাদের একজনও একটা কথা বলেননি সেটার ক্ষেত্রে। সেই সংস্কৃতি যদি না বদলায়, অন্যান্য সংস্কৃতি গান বাজনা দিয়ে কতদূর পরিবর্তন করবে? না, ঠিক বলেছেন আপনি। এবং আমি আরেকটি প্রসঙ্গে আসবো আপনার কাছে, একটু পরেই আমি শুনে আসি। নুরুল কবির, আপনি কি মনে করেন আমরা ট্যাগিংয়ের রাজনীতি থেকেও বের হতে পারিনি, এবং এই ট্যাগিংয়ের রাজনীতি শাহবাগ দিয়ে শুরু হয়েছে এবং এখনও এটা চলমান আছে? দেখুন, এখানে রাজনীতিতে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে যেখানে আমরা আশা করেছিলাম যে একটা উন্নততর গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হবে, সেখানে এই সরকারের আশ্রয় এবং প্রশ্রয়ে একটা নতুন দক্ষিণ পন্থার উত্থানকে আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্য করুন, যে কথাটা বলছেন, আমার এটা বলবার ইচ্ছা ছিল, সঙ্গে একটু যুক্ত করি। এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমরা ক্রিটিক করেছি, কিন্তু এই নারী কমিশন তো সরকার তৈরি করেছে। এই সরকার আমলের নারী কমিশনের চেয়ারপারসন, তাকে তার ছবির মধ্যে প্রকাশ্যে জুতো মারা হয়েছে। জুতো মারা হয়েছে পরিষ্কারভাবে একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এটা করেছে। তাদের সঙ্গে এখনো পর্যন্ত এই সরকার রাজনৈতিক সমঝোতার জন্য আলাপ আলোচনা করে। এইখানে যে দক্ষিণ পন্থার ব্যাপারটা কোন জায়গায় পৌঁছেছে, রেপ হয়েছে, রেপের অভিযুক্ত আসামি আইনের মারপ্যাচের মধ্য দিয়ে বা কোনো লুফলের মধ্য দিয়ে জেল থেকে তাদেরকে বেইল পেয়েছে, তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এই ঘটনা তাকে ঘটেনি। একটা রেপের অভিযুক্ত আসামি জামিন পেল, বিচার শেষ হয়ে তাকে খালাস বা নির্দোষ প্রমাণিত হয় নাই, তাকে ফুলের মালা দিয়ে 2 জায়গায় আপনি করেছে। এটার ব্যাপারে সরকার কিংবা এই যেই সমস্ত সংগঠন তারা মালা দিতে গেছে, সেটা তাদের কতগুলি রাজনৈতিক পরিচয় আছে। মালা দেবার আরও ঘটনা দৃষ্টান্ত আছে। জামাতে ইসলামী, আওয়ামী লীগ যেমন একরকম করে ইতিহাসকে বিকৃত করত বা এখনও করবার চেষ্টা করে আওয়ামী লীগ, যে স্বাধীনতা যুদ্ধ তারা একাই করেছে, অন্যদের রোলকে তারা অস্বীকার করে, এটা এক ধরনের ইতিহাস বিকৃতি। জামাতে ইসলামী আজকে কোন জায়গায় গেছে? প্রথম কথা হচ্ছে, জামাতে ইসলামী ছাত্রলীগের মতনই একটা টিম তৈরি করেছে। তাদের কাজ হচ্ছে তাদেরকে ন্যায্যভাবে তার ঐতিহাসিক ভূমিকার জন্য সমালোচনা করলে আওয়ামী লীগের, ছাত্রলীগের যেই সমস্ত আপনার ডিজিটাল টিম ছিল, তার চেয়ে তো সুসংগঠিত। তারা প্রত্যেককে যা তা বললে তাদের ইন্টিগ্রিটি নিয়ে কথা বলে গালিগালাজ করে। আমি নিজে তাদের একটা ভিকটিম। ফাইন, তারা ইতিহাস বিকৃতি করছে কোনভাবে? সম্প্রতি দেখলাম এক জামাত ইসলামের লোক রাজাকার যে একটা ভালো জিনিস, এবং রাজাকার যে রাজাকারদেরকে যারা সমালোচনা করে, তারা যে অন্যায় করে, এরকম একটা আর্টিকেল লিখেছে। এটার জন্য ইতিহাসকে কিভাবে টুইস্ট করেছে। 1947 সালের পরে 48 সালের হায়দ্রাবাদের যে এটা প্রিন্সলি স্টেট ছিল, সেইটা ভারতে অন্তর্ভুক্ত করবার জন্য প্যাটেল যে জোর করে ওখানে সৈন্য পাঠাতে গেছিলো, সেইটা রক্ষা করবার জন্য রাজাকার বাহিনী তৈরি করা হয়েছিল। আপনার এই অর্থে যে তারা স্বেচ্ছাসেবক, বাংলাদেশের এইটা নাকি সেই জিনিস ছিল। সেই স্বেচ্ছাসেবকতা পাকিস্তানের জন্য যেটা রাজাকার, যেটা আপনার প্রশংসার ব্যাপার, সেই রাজাকাররা যখন আরেকটা দেশের মধ্যে আপন দেশে আগুন লাগায়, খুন করে, মুক্তিযুদ্ধে যোদ্ধাদের পরিবারের মানুষদেরকে মিলিটারির কাছে ধরিয়ে দেয়, এই তখন রাজাকার শব্দের অর্থ বদলে যায়।
সেইটাকে এখন জাজ করবার সময় চেষ্টা ফুরিয়ে করছে। যাচ্ছে, আমি আর দু বলছি, একটি বিষয়ে কথা বলতে চাই। এই যে জামাতে ইসলামী সহ কতগুলি ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক কতগুলি প্রতিশ্রুতি, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে, যেখানে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে আপনার পরিচয় নির্বিশেষে বৈষম্যের বিলীপ ঘটবে, তার বিরুদ্ধে দক্ষিণপন্থা কাজ করছে। নারীদের একটা বিরাট অংশ তার স্বাধীনতা পোশাক আশাকের জন্য যেই পরিমাণে রাস্তাঘাটে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে, এবং এই দক্ষিণপন্থার লোকেরা সংঘবদ্ধভাবে এটা করছে, এইটা বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে। বাংলাদেশের ঐতিহাসিক ও গণতান্ত্রিক অঙ্গীকারের পরিপন্থী কাজ। কিন্তু এই সরকারকে এই ব্যাপারে কোনো রকমের তাৎপর্যপূর্ণ কার্য কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। এই সরকারের সবচেয়ে বড় ফেইলিয়রগুলির মধ্যে এটা একটা। আচ্ছা, আমি সময়ের অভাবে এই আলোচনার গভীরে যেতে পারছি না, আরও দু একটি বিষয়ে কথা বলতে চাইছি। আপনি জানেন যে আজ 10 মুহররম, এবং এই আশুরা ডেমনস্ট্রেশন আমরা জানি যে সারা বিশ্বে বিভিন্ন এই প্ল্যাটফর্ম থেকে, তাদের প্ল্যাটফর্ম থেকে প্যালেস্টাইনিদের প্রতি সলিডারিটি প্রদর্শন করা হয় বিভিন্ন অনুষ্ঠানে। তো এবং আজকেই একটি ঘটনা ঘটেছে, ইসরায়েলে ফ্রেন্ডলি ফায়ারে 31 জন নিহত হয়েছে। আপনার কাছে শুনতে চাই যে আমরা তো এই সলিডারিটির কথা শুনে আসছি, দেখে আসছি, বিভিন্নভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্যালেস্টাইনে সাহায্য পাঠানো হয়েছে, কিন্তু তাদের যে অবস্থা, এই অবস্থার তো পরিবর্তন হয়নি। লাখ লাখ শিশু, নারী পুরুষ সেখানে হত্যা করা হয়েছে। আপনি কি মনে করেন মুক্তি কবে মিলবে তাদের? এটা সত্যিকার অর্থে পৃথিবীর ইতিহাসে একটা ঘৃণ্যতম অধ্যায়। এই রকম একটা হত্যাকাণ্ড হতে পারছে এবং আমরা সেটাকে কোনোভাবেই প্রতিহত করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমি এটাও বলবো একই সাথে যে যারা ইসরায়েল যেটা করছে সেটা তো একেবারেই ঘৃণ্যতম, কিন্তু সে একা কিন্তু করেনি, তার সাথে অনেকগুলি দেশ আছে, যেই দেশগুলি আমাদের বহুবার আমাদের স্বাধীন গণতন্ত্র নিয়ে বুলি আওড়ায়, আমাদের বিভিন্ন ধরনের ইতিবাচক কথা বলে, আমাদের শোধরানোর কথা বলে, তাদের আমরা মাঝে মাঝে উন্নত দেশ হিসাবে চিহ্নিত করি। তাদের ভূমিকা কি সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তার সাথে কোন কোন কোম্পানি সাহায্য করেছে সেগুলো এখন সামনে আসছে। একেবারেই তাই, বড় বড় টেক কোম্পানিগুলি প্রায় প্রত্যেকটাই সেখানে আছে। আবার যে আমরা মুসলমান উম্মার কথা বলি, যেই দেশগুলি নিয়ে আমরা কথা বলি, সেই দেশগুলি যেই গাদ্দারি করেছে সেখানে, সেটাও তো অত্যন্ত লজ্জাজনক। এবং এই রকম একটা পরিস্থিতির মধ্যে এই দেশগুলিতে অন্তত জনগণ কিন্তু ভিন্ন ভূমিকা পালন করছে। আজকে আপনি দেখেন ইংল্যান্ডে যারা এই গণহত্যা হচ্ছে সেটার প্রতিবাদ করছে, তাদেরকে টেররিস্ট বলা হচ্ছে, অথচ গণহত্যার ক্ষেত্রে কোনো কিছু বলা হচ্ছে না। অদ্ভুত জিনিস। এবং তাদের বিরুদ্ধে এখন আজকে রায় এসছে যে তারা আসলেই টেররিস্ট। এবং এটা একদম আইনগতভাবেই এটা হয় না, কারণ আমি যদি একটা কাজ করি তারপরে যদি একটা আইন হয়, সেই আইনের ক্ষেত্রে আমাকে অভিযুক্ত করা যায় না। এটার ক্ষেত্রে আইন পরিবর্তন করে তাদেরকে প্রাক্তন যেটা হয়েছে সেটার জন্য দোষারোপ করা হয়েছে। কিন্তু শুধু সেটা না, যে ইসরায়েল এখন যেই জায়গায় আছে এবং যেই ভূমিকা পালন করছে, আমরা যদি কোনো না কোনোভাবে এটাকে প্রতিহত না করতে পারি, আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম আমাদের অবশ্যই প্রশ্ন করবে, তোমরা কি করেছো, তুমি কি করেছো। নিশ্চয়ই তাই। আরেকটি প্রসঙ্গ আনতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে যেহেতু আপনি আন্তর্জাতিকভাবে কাজ করেছেন বিভিন্ন জায়গায়, আপনার নেটওয়ার্ক অনেক বড়, এটা আমরা জানি। এই সময়টাতে আমরা দেখছি যে ভারতীয় গণমাধ্যমে এক ধরনের ফেক নিউজ, প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যেটা আমাদের গণভ্যুত্থানকে কালার করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি কি আগামীতে, মানে আপনি নিশ্চয়ই এখনও কথা বলছেন, আগামীতে কোনো উদ্যোগ নেবেন কিনা কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কথা বলার এবং আরও বড় পরিসরে? আমরা অনেকগুলি উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছি, চালিয়ে যাচ্ছি, কিন্তু এটাকে আমি মনে করি ভারতকে বাদ দিয়ে করা ঠিক হবে না। বরং ভারতেও অনেক মানুষ আছে যারা প্রশ্ন করছে, তাদের সাথে আমরা যুক্ত হয়ে যৌথভাবে এই প্রশ্নগুলি করা দরকার। এটা নুরুল কবিরও অনেক আগেই আমাকে এই প্রস্তাবটা করেছিলেন। তখন যখন আমি যোগাযোগ করেছিলাম, আমার বন্ধু বান্ধব, কিংবদন্তি প্রতিবাদী ব্যক্তিরা তখন বলেছিল যে শহীদুল, তুমি তো জানো না আমাদের পায়ের তলে মাটি নেই।
কাজে আমরা অবশ্যই এখানে মাইনরিটিদের তাদের দিকে খেয়াল রাখা দরকার, সেটা আমি কোনোভাবেই অস্বীকার করি না। কিন্তু ভারত আমাদের এই কথাটা বলবে, এটা একটু হাস্যকর, এবং ভারতে এই মানুষগুলি সেই সুযোগটাও পায় না, এটা আমাদের মনে রাখা দরকার। নিশ্চয়ই গুম কমিশন নিয়ে কথা বলা দরকার। গুম কমিশনের যে দ্বিতীয় রিপোর্টটি প্রতিবেদন জমা দিয়েছে আপনার সঙ্গে, দেখুন এইবার বিশেষত এই মহরমে গালফ স্টেটসগুলির সাধারণ মানুষ, গণতন্ত্রপরায়ণ বুদ্ধিজীবী যারা, তারা এবং সারা বিশ্বে যারা ছড়িয়ে আছে, এইটাকে এই যে গত 2 বছর ধরে ওই বিশেষভাবে ইসরায়েল যেইভাবে প্যালেস্টাইনি মুক্তি সংগ্রামকে দমন করছে, বিশেষত গত 3-4 সপ্তাহ আগেও রিলিফ ক্যাম্প করে সেইখানে মানুষকে ডেকে এনে খাদ্য এবং চিকিৎসার কথা বলে সেইখানে গুলি করে হত্যা করছে। এইটার সঙ্গে তারা তুলনা করছে মহরমের রেলেভেন্স সেই জায়গায় যে 7th সেঞ্চুরিতে ইসলামের নবীর মৃত্যুর 50 বছরের মধ্যেই ফোরাত নদীর তীরে ইমাম হোসেনকে তার যে সঙ্গে 72 জন ফলোয়ার্স এবং পরিবারের সদস্যকে হত্যা করবার জন্যে যে কাজটা করেছিল ইয়াজিদ, তার রাজনৈতিক প্রতিপক্ষ, সে হচ্ছে খাবার এবং পানি বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ এইখানে প্যালেস্টাইনে যেই ঘটনা ঘটছে তার কিন্তু হুবহু মিল এই ঘটনার সঙ্গে আছে, তারা ওইভাবে মিলিয়ে দেখছে, সেইটার একটা গুরুত্ব এবার নতুন করে তৈরি হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামকে জয়যুক্ত করতে হলে একটা বিভ্রান্তি থেকে মুসলমানদের, বিশেষত যারা সিম্প্যাথেটিক কিন্তু অসচেতন, রাজনীতির দিক থেকে অসচেতন মুসলমানদের পরিষ্কার বোঝা দরকার, এই যুদ্ধটা মোটো ইহুদিদের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ না, এই যুদ্ধটা হচ্ছে জায়নবাদের বিরুদ্ধে, জায়নিস্ট ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে গণতন্ত্রপরায়ণ প্যালেস্টাইনিদের ন্যাশনালিস্ট সংগ্রাম। আপনি লক্ষ্য করুন, ইরানের যখন অ্যাটাক হয়, ইরান যে ইস্পাহান, যে ইস্পাহান নগরীকে ইসরায়েলি স্টেট ধ্বংস করতে চায়, সেখানে 13টা সিনাগগ আছে। অর্থাৎ ইরানের ভিতরেও ইহুদি আছে যারা ইরানিয়ান সভ্যতা এবং সংস্কৃতির ধারক বাহক, যারা ইসরায়েল রাষ্ট্রকে বিশ্বাস করে না। খোদ ইসরায়েলের ভিতরে বহু ইহুদি, মুসলমানদের মধ্যে বহু মুসলিম রাষ্ট্রের পরিবারতন্ত্রগুলি, পারিবারিক রেজিমগুলি যেমন তলে তলে ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে, আমেরিকানদের সঙ্গে, মদতদাতা আমেরিকানদের সঙ্গে যোগাযোগ রাখে, ঠিক উল্টোভাবে ওইখানে ইসরায়েল রাষ্ট্রের ভেতরে নাগরিকরা ইসরায়েল সময় একেবারেই শেষ। গুম কমিশন নিয়ে আমি একটু, আপনি যদি আমাকে খুব সংক্ষেপে বলেন যে গুম কমিশনের রিপোর্ট জমা দিয়েছে, আমার স্পেসিফিক একটা প্রশ্ন আছে এখানে, যে এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদের সবার বিচার কবে নিশ্চিত হবে? আপনি কত রিপোর্টগুলো এসছে, গুমের সব রিপোর্ট তো এখনো পর্যন্ত, বা সবাই এখনো পর্যন্ত তো আমরা দেখছি যে গুম কমিশনের কাছে গিয়ে তাদের টেস্টামেন্টগুলো দেয় নাই। যেমন অন্তত 2 জন, ইতিমধ্যেই কথা উঠেছে, এই সরকারের 2 জন নারী মন্ত্রী, তাদের হাজব্যান্ডরা গুম হয়েছিল বলে প্রচারিত হয়েছিল। একজন ফরিদ আক্তারের হাজব্যান্ড আর একজন রিজওয়ানের হাজব্যান্ড। তো তারা যে গুম কমিশন কিভাবে এগিয়ে নেবে আমরা জানি না, বিচার কিভাবে করবে, তারা তাদের স্বামীরা এখনো পর্যন্ত কি হয়েছিল সেটা পরিষ্কার করে বলেন না। তারা অভিযোগ না জানালে বিচার নিশ্চিত হবে না, তা না। বিচার তো 2 নম্বরের সঙ্গে একটা কথা যুক্ত করতে চাই। কয়েকদিন আগে আমরা গুমের শিকার পরিবারগুলোর কাছ সঙ্গে কথা বলে আমরা দেখেছি, আমরা নিউজ চেপেছি, এখনো পর্যন্ত তারা, এই সরকারের পতন হয়েছে 1 বছর, গুম কমিশন হয়েছে, আয়নাঘর আবিষ্কৃত হয়েছে, মামলা শুরু হয়েছে, এখনো পর্যন্ত গুমের শিকার যে পরিবারগুলি নানা হুমকি ধামকির শিকার হচ্ছেন। আচ্ছা, আমার একেবারে সময় শেষ, আমি 1 মিনিটে একটি প্রশ্ন একটু রাখতে চাইছি ডক্টর শহীদুল আলম আপনার কাছে। আপনি জানেন যে আপনি তো ইমেজ নিয়ে কাজ করেন, কিন্তু আমরা এখন একটা ইমেজের নানান রকম অ্যাঙ্গেল আছে, সেগুলো নিয়ে বিশ্লেষণ আছে, সেই জায়গাটায় না যাই, কিন্তু আমরা এখন এমন একটা জায়গায় আছি যে মিথ্যাকেই আশ্রয় করে মানুষকে মেসেজ দিতে চাইছে। এই যে একটা সংস্কৃতি, মিথ্যার ফটোকার্ড সংস্কৃতি, এটা থেকে আমরা মুক্তি কিভাবে পাবো? সেটার প্রথম কাজ, আমরা কেন যদি বিশ্লেষণ করি, ছবিকে লোকে বিশ্বাস করে কেন? ছবিকে বিশ্বাস করে কারণ যে আলোকচিত্রী সে ঘটনায় থাকে, সে নিজে দেখেছে। অন্যদের ক্ষেত্রে সে একটা দূরত্ব থাকে, আলোকচিত্রের ক্ষেত্রে সেই দূরত্ব থাকে না। কিন্তু যখন এই ছবিগুলি বিকৃত করা হয়, তখন
আলোকচিত্র জিনিসটাকেই প্রশ্ন করা হয়, কিন্তু আমি মনে করি এটা অন্য জায়গায় ভাবা উচিত যে আমি লিখি, আমার লেখা আপনি বিশ্বাস করবেন কেন? আমার সততার উপরে। লেখক যে তার সততার উপরে নির্ভর করে তার লেখাকে আপনি বিশ্বাস করবেন কিনা। একটা পত্রিকা, সেই পত্রিকাটা যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে সেই পত্রিকায় একই লেখা অন্য পত্রিকায় লেখা হলে হয়তো আপনি বিশ্বাস করবেন না। এবং সেখানে আলোকচিত্রীদের নিজেদের ক্রেডিবিলিটিটা ফেরত আনা দরকার, যে আমি আমার কাজ দিয়ে, আমার ইতিহাস দিয়ে, আমার ট্র্যাক রেকর্ড দিয়ে আলোকচিত্রী না, আমার মনে হয় যে যারা কাজ করছে সকল সাংবাদিকেরও সেই কাজটা করা দরকার, যে পেশায় আছে প্রত্যেকের। অশেষ ধন্যবাদ আপনাদের দুজনকে। বিদায় নিচ্ছি প্রিয় দর্শক, আজ দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 11:30। ভালো থাকুন সবাই।